কুমিল্লার ঘটনা পরিকল্পিত, দাবি স্থানীয়দের। জড়িত অনেককেই চিহ্নিত। হিন্দু মুসলমানের ভিতরে একটা সাম্প্রতিক সম্পর্ক নষ্ট করার জন্য এটাই করছে, নিজের স্বার্থের জন্য তারা এটা করাইছে। এটা কোনো উদ্দেশ্যমূলকভাবে কোনো ষড়যন্ত্রকারী চক্রান্তকারীর কর্ম। এইটা ধরেই যদি আমরা অন্তত বিচারটা নিশ্চিত করতে পারি তাহলেও কিন্তু অনেকখানি বন্ধ করা যেত। সাম্প্রদায়িক সহিংসতায় যারাই জড়িত তাদের খুঁজে বের করা হবে, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। কুমিল্লায় যে ঘটনা ঘটছে ইতিমধ্যে এটা তদন্ত হচ্ছে, খুব ব্যাপকভাবেই তদন্ত হচ্ছে, অনেক তথ্য আমরা পাচ্ছি এবং অবশ্যই এই ধরনের ঘটনা যারা ঘটাবে তাদেরকে আমরা খুঁজে বের করবই। নিজেদেরকে সংখ্যালঘু ভাববেন না, আমরা আপনাদের সংখ্যালঘু না, আমরা আমাদের আপন জন হিসেবে মানি। দেখছেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পরীক্ষামূলকভাবে মানিকগঞ্জে 120 স্কুল শিক্ষার্থীকে দেয়া হলো ফাইজারের টিকা। পর্যায়ক্রমে মিলবে সারা দেশে। নভেম্বরে আরও ভ্যাকসিন দেবে জাপান। ডেঙ্গু ভাইরাস জ্বরের পর এবার শিশুদের মধ্যে নতুন রোগের প্রকোপ। জ্বরের পরেই গায়ে উঠছে ফোসকা। আতঙ্কিত না হয়ে বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ। রাজধানীর মিরপুরে ড্রেনে পড়ার 6 ঘন্টা পর নিখোঁজ যুবককে জীবিত উদ্ধার। চিকিৎসা দেয়া হচ্ছে হাসপাতালে। মানসিক ভারসাম্যহীন বলছে পুলিশ। বাজার নিয়ন্ত্রণে ডিসেম্বর পর্যন্ত পেঁয়াজ আমদানিতে সব ধরনের শুল্ক প্রত্যাহার। চিনির নিয়ন্ত্রণমূলক শুল্ক 30 থেকে কমিয়ে 20% করল এনবিআর। বিহিত পূজার মধ্য দিয়ে দুর্গোৎসবের মহানবমীর আনুষ্ঠানিকতা। 108টি নীলপদ্মে দেবীর আরাধনা। মণ্ডপে মণ্ডপে ভক্তদের ভিড়। সাম্প্রদায়িক সহিংসতায় যারাই জড়িত তাদের খুঁজে বের করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে সব ধর্মের মানুষ পূর্ণ অধিকার নিয়ে থাকবেন বলেও জানান সরকার প্রধান। বিকেলে গণভবন থেকে ভার্চুয়ালি ঢাকেশ্বরী মন্দিরে যুক্ত হয়ে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, মাঝে মধ্যে কিছু দুষ্ট চক্র সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি করতে চায়। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় আচারে উৎসবের আনন্দে সামিল হতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল আয়োজন। এদিন গণভবন থেকে ভার্চুয়ালি জাতীয় মন্দির ঢাকেশ্বরী পূজা মণ্ডপে যোগ দেন সরকার প্রধান। কথা বলেন সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে, জানান শারদীয় শুভেচ্ছা। আনন্দের সাথে উদযাপন করতে পারবেন। প্রধানমন্ত্রী বলেন, দেশে প্রত্যেকেরই নিজ ধর্ম শান্তির মাধ্যমে উদযাপনের অধিকার আছে, তাই সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করতে চাওয়া কোনো গোষ্ঠীকেই ছাড় দেয়া হবে না। ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার, এবং বাংলাদেশে কিন্তু এটা সবসময় আছে যে প্রত্যেকটা উৎসবে সবাই কিন্তু একসাথে সামিল হয়ে সেই আনন্দ উপভোগ করে। কিন্তু মাঝে মাঝে কিছু কিছু দুষ্ট চক্র কিছু ঘটনা ঘটিয়ে মানুষের ভিতরে এই চেতনাটাকে নষ্ট করতে চায়। কিছু লোক ধর্মান্ধতায় ভোগে এবং তারা সবসময় একটা সাম্প্রদায়িক দ্বন্দ্ব সৃষ্টি করতে চায়। ইসলাম ধর্ম সব ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে জানিয়ে শেখ হাসিনা বলেন, কুমিল্লার ঘটনায় যারা জড়িত তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে। ইসলাম ধর্মও কিন্তু সকল ধর্মের স্বাধীনতার কথাই বলা হয়েছে। কুমিল্লায় যে ঘটনা ঘটছে ইতিমধ্যে এটা তদন্ত হচ্ছে, খুব ব্যাপকভাবেই তদন্ত হচ্ছে, অনেক তথ্য আমরা পাচ্ছি এবং অবশ্যই এই ধরনের ঘটনা যারা ঘটাবে তাদেরকে আমরা খুঁজে বের করবই। এটা আমরা করতে পারবো। এখন প্রযুক্তির যুগ, এটা বের করা যাবে এবং সে যেই হোক না কেন, যে ধর্মেরই হোক না কেন, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে। এমন শাস্তি যেন ভবিষ্যতে আর কেউ সাহস না পায়, সেটাই আমরা চাই। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ দেশের কোনো মানুষকে সংখ্যালঘু ভাবে না, বরং সম অধিকার নিয়ে সবার বসবাস নিশ্চিত করেছে তার সরকার। নিজেদেরকে সংখ্যালঘু ভাববেন না, আমরা আপনাদের সংখ্যালঘু না, আমরা আমাদের আপন জন হিসেবে মানি, আমাদের নিজেদের এই দেশের নাগরিক হিসেবে মানি। সম অধিকারে আপনারা বসবাস করেন। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লায় সহিংসতার পেছনে একটি মহল জড়িত বলে মনে করছেন স্থানীয়রা। তারা বলছেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে স্বার্থ হাসিলের জন্য এ ঘটনা ঘটিয়েছে একটি গোষ্ঠী।
সিসিটিভির ফুটেজ দেখে দায়ীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ। জড়িত থাকার অভিযোগে ৭৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আলাদা 4টি মামলা হয়েছে। তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। বাহার রায়হানের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। থমথমে পরিবেশ, রাস্তায় দু একজন লোকের আনাগোনা। এ চিত্র কুমিল্লা শহরের। বৃহস্পতিবার সকাল থেকেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবিকে টহল দিতে দেখা যায়। সাম্প্রদায়িক সম্প্রীতির শহরে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানান এলাকাবাসী। একটি মহল পরিকল্পিতভাবে এমন ঘটনা ঘটিয়েছে বলে মনে করেন তারা। হিন্দু মুসলমানের ভিতরে একটা সাম্প্রতিক সম্পর্ক নষ্ট করার জন্য এটাই করছে। বিগত দিনে এরকম কোনো ইতিহাস নাই আমাদের দেশে। দলীয়ভাবে একটা অঘটন ঘটনার জন্য এটা অন্য একজন ব্যক্তিগতভাবে তারা নিজের স্বার্থের জন্য তারা এটা করাইছে। শিক্ষা শান্তি সুনীতির কুমিল্লা, আমরা কুমিল্লাতে কখনো সাম্প্রদায়িক দাঙ্গা চাই না। তাদেরকে দ্রুত বিচারে আওতায় আনি আমরা এর সুষ্ঠু বিচার করার জন্য দাবি জানাচ্ছি। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি। আর ধর্মীয় উস্কানি সৃষ্টি করে নাশকতার পেছনে জড়িতরা কেউ ছাড় পাবে না বলে জানালেন জাতীয় সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ আবদুল্লাহ। আশেপাশে যে সিসিটিভি ছিল সেগুলোর ফুটেজগুলো আমরা দেখছি, কারা করেছে এর সাথে যুক্ত আছে তাদেরকে আমরা বের করার চেষ্টা করছি। এই বিষয়টাকে কেন্দ্র করে যেন আর কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, এই কারণে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি। দেশ বিরোধী চক্রান্ত বাস্তবায়ন করবার জন্য কোনো একটি নির্দিষ্ট পক্ষ এইখানে ষড়যন্ত্রমূলকভাবে পবিত্র কোরআনকে সামনে এনে একটি অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টির চেষ্টা করছে। যে বা যারাই যে উদ্দেশ্যেই এই অপকর্মটি সাধন করে থাকুক তার বিরুদ্ধে দেশের আইনানুগ সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। বুধবার সকালে কুমিল্লায় একটি মন্দিরে ধর্ম অবমাননা হয়েছে এমন খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সময় সংবাদ, কুমিল্লা। উদ্দেশ্যমূলকভাবে কোনো স্বার্থান্বেষী মহল কুমিল্লায় সহিংসতা ঘটিয়েছে বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী। দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, এ ঘটনায় জড়িত অনেককেই চিহ্নিত করা হয়েছে। চাঁদপুরের হাজীগঞ্জে দেখলাম 4 জন নিষ্পাপ মানুষের নিহত হওয়ার দৃশ্যটা আমরা দেখেছি। সিলেটের জকিগঞ্জ, চট্টগ্রামের বাঁশখালী, পটিয়া, বিভিন্ন জায়গায় ঘটনা একের পর এক ঘটছে। আমরা মনে করছি এটা কোনো উদ্দেশ্যমূলকভাবে কোনো ষড়যন্ত্রকারী চক্রান্তকারীর কর্ম এটা। এই ঘটনায় যারা জড়িত তাদেরকে অবশ্যই আমরা খুঁজে বের করব। কয়েকজনকে আমরা চিহ্নিত করেছি। এই ধরনের ইস্যুকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টাও আমরা দেখছি। জাতীয় নির্বাচন সামনে রেখে সাম্প্রদায়িক অপশক্তি কুমিল্লা সহ সারা দেশে সহিংসতা করছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সকালে রাজধানীর রামকৃষ্ণ মন্দির পরিদর্শন করে একথা বলেন। এদিকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নিতেই সরকার অপতৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে তিনি এমন বক্তব্য রাখেন। সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় উৎসব দুর্গাপূজার মহানবমীতে রাজধানীর রামকৃষ্ণ মন্দিরে পরিদর্শনে আসেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মন্দিরে এসে তিনি হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে পূজার শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপিত হচ্ছে, আর তাই সাম্প্রদায়িক শক্তির গাত্রদাহ হচ্ছে। বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কঠোর অবস্থানে সরকার। অন্যদিকে আলাদা এক অনুষ্ঠানে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, দেশে সাম্প্রদায়িক শক্তি নষ্ট করতেই একটি শক্তি অপচেষ্টা চালাচ্ছে। একটি মহল যারা সবসময় এই দুষ্কর্মের সাথে যুক্ত, সেই মহলেই এই ঘটনাটি ঘটিয়েছে। তদন্তকারী সংস্থাগুলোর তদন্তে সঠিক তথ্য বেরিয়ে আসবে। এবারই প্রথম জাতীয় নির্বাচনকে সামনে রেখে এ অশুভ অপশক্তি, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী, এরাই আজকে কুমিল্লার ঘটনা সহ আরও 10-12টি জায়গা মন্দির হামলা, হিন্দুদের বাড়িঘরে হামলা, এইসব ঘটনার সাথে এই অপশক্তি জড়িত।
এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ক্ষমতাসীনরাই। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করবার যে চক্রান্ত, এটা এই সরকারের চক্রান্ত। তারা এই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়, ধ্বংস করতে চায় এবং দেশে স্থিতিশীলতা নষ্ট করতে চায়। বর্তমান সরকারকে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর করে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করার দাবি জানান বিএনপির মহাসচিব। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লা সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় নিন্দা জানিয়ে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে বিভিন্ন ইসলামী সংগঠন। আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে সহিংসতার নিন্দার পাশাপাশি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। বিবৃতি দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশও। দলটির সংবাদ বিজ্ঞপ্তিতে সাম্প্রদায়িক ষড়যন্ত্র এড়িয়ে চলতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। কুমিল্লার ঘটনায় জড়িতদের বিচার দাবি করেছে খেলাফত মজলিসও। এছাড়াও বাংলাদেশ তরিকাত ফেডারেশনের পাঠানো বিবৃতিতে দেশের শান্তি বজায় রাখতে মুসলিম সমাজের সবাইকে ধৈর্য ধারণ করতে আহ্বান জানানো হয়। এছাড়াও সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ ফরায়েজি আন্দোলন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার পরীক্ষামূলকভাবে করোনার টিকার আওতায় এলো দেশের শিশুরা। পরীক্ষামূলক এই কার্যক্রমে মানিকগঞ্জের কয়েকটি স্কুলের 12 থেকে 17 বছর বয়সী 120 শিশুকে দেয়া হয় ফাইজার বায়োএনটেকের টিকা। বড় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা না দিলে 2 সপ্তাহের মধ্যেই সারা দেশের শিশুরা আসবে এই কার্যক্রমের আওতায়। আশরাফুল ইসলামের ক্যামেরায় রাশেদ বাপ্পির রিপোর্ট। অবশেষে অবসান হলো দীর্ঘ প্রতীক্ষার। স্বপ্ন পূরণ হলো ক্ষুদে শিক্ষার্থীদের। সম্মান মিলল টিকা গ্রহণকারী নাগরিকের। বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে কয়েকটি স্কুলের 12 থেকে 17 বছর বয়সী প্রায় 120টি শিশুর দেহে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয় ফাইজার বায়োএনটেকের করোনা টিকা, যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এর আগে জন্ম নিবন্ধন কার্ডের মাধ্যমে টিকার রেজিস্ট্রেশন সম্পন্ন করে ক্ষুদে শিক্ষার্থীর দল। প্রস্তুত ছিল বিশ্রাম কেন্দ্র, সতর্ক ছিলেন চিকিৎসকদের বিশেষ দল। টিকা নেয়ার পর কিছু সময় পর্যবেক্ষণে রাখা হয় শিশুদের। তবে কারো মধ্যেই দেখা যায়নি পার্শ্ব প্রতিক্রিয়া, বরং টিকা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। স্টুডেন্টদের মধ্যে আমি সর্বপ্রথম টিকাটা দিলাম। টিকা নিতে পেরে আমাদের খুবই ভালো লাগছে। আমরা এখন সুস্থভাবে চলতে পারবো, আমাদের ইমিউনিটি সিস্টেম বাড়বে, আরও করোনা ভাইরাসকে প্রতিরোধ করতে পারবো, সেই হিসেবে ভালোই লাগছে। আমি পাশে ছিলাম, সে অত্যন্ত নরমাল, স্বাভাবিকভাবে যেভাবে থাকে টিকা দেওয়ার পরও ওইভাবে আছে। প্রথম দিন টিকা নেওয়া শিক্ষার্থীদের 2 সপ্তাহ পর্যবেক্ষণের পর সারা দেশে বড় পরিসরে শিশুদের টিকা দেওয়ার পরিকল্পনার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। সারা দেশে প্রায় 21টি জায়গায় আমরা টিকা কর্মসূচি শুরু করব। প্রাথমিকভাবে প্রায় 30 লক্ষ ছেলে মেয়েদেরকে টিকা দিব। দেশে এখন পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন প্রায় 5 কোটি 37 লাখ মানুষ, যদিও নিবন্ধন করে টিকা পাওয়ার অপেক্ষায় 1 কোটি 64 লাখেরও বেশি মানুষ। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার 1 মাসের মাথায় 12 থেকে 17 বছর বয়সীদের টিকার আওতায় আনা নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ। এর মাধ্যমে সন্তানদের নিয়ে অভিভাবকদের দুশ্চিন্তা যেমন দূর হবে, ঠিক তেমনি ফের বন্ধের শঙ্কামুক্ত হবে শিক্ষা প্রতিষ্ঠান। তবে টিকা নিলেও বিকল্প নেই স্বাস্থ্যবিধি মেনে চলার। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, মানিকগঞ্জ। এদিকে করোনা ও ডেঙ্গুর মধ্যে এবার হানা দিয়েছে শিশুদের হ্যান্ড ফুট মাউথ ডিজিজ। এই রোগে আক্রান্ত হলে প্রথমে 1-2 দিন জ্বর, এরপর শরীরে ফোসকা উঠতে শুরু করে। আর তাই শিশুদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। করোনার আতঙ্ক, এর মধ্যে হাসপাতালে ডেঙ্গু নিয়ে প্রতিদিনই ভর্তি হচ্ছে শত শত রোগী। এবার মরার উপর খাড়ার ঘা হতে শুরু করেছে শিশুদের হ্যান্ড ফুট মাউথ ডিজিজ। প্রতিদিনই শতাধিক শিশু এ রোগে আক্রান্ত হয়ে রাজধানীর শিশু হাসপাতাল থেকে চিকিৎসা নিচ্ছে। এর বাইরেও ডেঙ্গু, ডায়রিয়া, জ্বর ও আবহাওয়াজনিত নানান রোগে আক্রান্তের হারও বেশি। আর ডেঙ্গু আক্রান্তের পর চিকিৎসা নিয়ে জ্বর কমলেও শিশুদের নতুন উপসর্গ দেখা দিচ্ছে। শরীরে র্যাশ উঠে ভরে গেছে। যখন ডাক্তার দেখায় তখন উনি দেখছে 104 ডিগ্রি জ্বর। বড়রা হইলে বলতে পারি মুখ দিয়ে কোনো সমস্যা, কিন্তু ও তো বলতে পারতেছে না। ও ভর্তি 15 দিন থেকে, এখনো প্রেশারটা লো আছে। মশার ওষুধ আসছিল বিদই তো আমার বাচ্চাটা
আক্রান্ত হয়েছে। মশার ঔষধ দিলে তো আর এরকম হয় না, একদিন দিলে 5 দিন দেয় না। ঠান্ডা 10-12 দিন হয়ে গেছে, পরে অনেক ওষুধ খাওয়াইছে, ঠান্ডা ভালো হয় না, এখানে নিয়ে আসছে, ডক্টর ভর্তি লিখে দিয়েছে। হ্যান্ড ফুট মাউথ ডিজিজে আক্রান্ত হলে প্রথমে 1-2 দিন জ্বর, এরপর শরীরে ফোসকা উঠতে শুরু করে। আর এই রোগে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় শিশুদের প্রতি খেয়াল রাখার পরামর্শ চিকিৎসকদের। এটা সাধারণত কক্সেকি ভাইরাসের জন্য হয়, আর লেগে অ্যান্টারো ভাইরাস। এই মুহূর্তে বাচ্চাদেরকে বেশি রোদে না নেওয়াই ভালো। বাচ্চাদেরকে তরল খাবার খাওয়ানো, তাদেরকে তাদের কাপড় বা গাঢ় কাপড় না পরে পাতলা সুতির কাপড় পরানো উচিত। আর আপনার বাসাতে আপনার যাতে একটু শীতল থাকে সেই ব্যবস্থা করা উচিত। ঢাকা শিশু হাসপাতালের সব শয্যাই পূর্ণ। এতে ঢাকার বাইরে থেকে আসা রোগীদের সিট না পেয়ে ফিরতে হচ্ছে। প্রতিদিন 200-রও বেশি শিশু হাসপাতালে ভর্তি হওয়ায় চিকিৎসা দিতে হিমশিম অবস্থা চিকিৎসকদের। এহসানুল হক শাওন, সময় সংবাদ, ঢাকা। শারদীয় দুর্গোৎসবের মহানবমীর রাতে মণ্ডপে মণ্ডপে দেবী দুর্গা দর্শন করছেন ভক্তরা। সবশেষ খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল পূজা মণ্ডপে আছেন রিপোর্টার শাকির আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। শাকির। রাব্বি, আপনি জানেন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা যেটি রয়েছে সেটির কিন্তু 4 দিন পেরিয়ে গেছে, অর্থাৎ আজ 4 দিন শেষ হয়ে আগামীকাল সেই সর্বশেষ দিন যেটি রয়েছে সেই দশমী কিন্তু আগামীকাল শুরু হবে। সেই দশমীর মাধ্যমে কিন্তু এই দুর্গাপূজা শেষ হবে। আপনি জানেন যে হিন্দু ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এটি শুধু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল নয়, রাজধানীর 238টি পূজা মণ্ডপে এই পূজা অনুষ্ঠিত হচ্ছে। আর পাশাপাশি সারা দেশে 32,000 পূজা মণ্ডপের মাধ্যমে হিন্দু ধর্মাবলম্বীরা তাদের যে দেবী দুর্গা রয়েছে তার আরাধনায় নিমজ্জিত রয়েছে, নিমগ্ন রয়েছেন। আপনি জানেন চূড়ান্ত পর্বে এসে অর্থাৎ বিজয়া দশমীর ঠিক আগের রাতে এসে দর্শনার্থীরা কিন্তু সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল সহ রাজধানীর যতগুলো পূজা মণ্ডপ রয়েছে সেই পূজা মণ্ডপগুলোতে আসছেন এবং দেবী দুর্গাকে আরাধনা দিচ্ছেন। পাশাপাশি শুধু হিন্দু ধর্মাবলম্বীরা নয়, অন্যান্য ধর্মাবলম্বীরাও কিন্তু হিন্দুদের পাশাপাশি এই দেবী দুর্গার যে পূজা রয়েছে দুর্গা পূজায় আসছেন এবং তারা সেটি পরিদর্শন করছেন। আমরা এখানে কথা বলেছিলাম এই জগন্নাথ হল পূজা কমিটির সঙ্গে যারা সংশ্লিষ্ট আছেন, বিশেষ করে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ ডক্টর মিহিরলাল শাহর সঙ্গে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আগামীকাল সকাল থেকেই তাদের যে মূল আনুষ্ঠানিকতা অর্থাৎ দশমীর যে মূল আনুষ্ঠানিকতা দেবী দুর্গাকে বিসর্জন দেয়া সেটি কিন্তু আগামীকাল সকাল থেকে শুরু হবে। পাশাপাশি আপনি জানেন এবার হিন্দু ধর্মমতে কিন্তু এই দেবী দুর্গা এসেছেন ঘোড়ার মাধ্যমে। তো আগামীকাল সেই দেবী দুর্গাকে যে বিসর্জনের যে তারিখ রয়েছে সেটির মাধ্যমে হিন্দু ধর্মাবলম্বীরা তাদের এই সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের যে আনুষ্ঠানিকতা সেটি শেষ করবেন। এই জগন্নাথ হল প্রাঙ্গণে কিন্তু ইতিমধ্যে ভক্ত এবং দর্শনার্থীরা কিন্তু বিপুল সংখ্যক তাদের সমাগম ঘটেছে। তারা কিন্তু এসেছেন, তারা বলছেন যে আজকে সরকারি যে দিন সর্বশেষ কার্যদিবস রয়েছে সেই কার্যদিবস শেষে আগামীকাল 2টি ছুটির দিনেও কিন্তু তারা এই পূজার আরাধনার মাধ্যমে কিন্তু তারা এই ধর্মীয় উৎসবটি পালন করতে চান। রাব্বি, এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে দুর্গাপূজার সর্বশেষ খবরাখবর। দুর্গোৎসবের মহানবমীর দুর্গা দর্শনের বিস্তারিত নিয়ে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাকির আহমেদ। রাজধানীর মিরপুরে ড্রেনে পড়ার 6 ঘন্টা পর নিখোঁজ যুবককে জীবিত উদ্ধার করা হয়েছে। পানির স্রোতে ভেসে গেল ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চালিয়ে যায়। মানসিক ভারসাম্যহীন ওই যুবককে মিরপুরের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। রাজধানীর মিরপুর কালশির সাংবাদিক কলোনির পাশ দিয়ে বয়ে গেছে সুয়ারেজ ড্রেন। এ এলাকায় বৃহস্পতিবার সকালে ড্রেনে পড়ে যায় শামসুল হক মানিক। স্থানীয়রা জানান সকালে কিছুটা মানসিক ভারসাম্যহীন অবস্থায় এক ব্যক্তি এলাকায় ভ্যানগাড়ির উপর চিৎকার করছিল, পরে নিজে লাফ দেয় ড্রেনে। স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করলে ড্রেন থেকে ময়লা ছুঁড়ে মারেন মানিক। পরে পানির স্রোতে ড্রেনে হারিয়ে গেলে উদ্ধার অভিযানে যোগ দেয় ফায়ার সার্ভিস। ভ্যানগাড়ির উপর একটা নাচানাচির কথা আছে, লাফালাফি কথা, চিল্লাফালা কথা আছে। 1 ঘন্টা পরে ড্রেনে লাফ দিছে, যে উঠাইতে যায় মনে করেন সামনে আসলে ধরতে লেলে চলে যায় আরেক দিকে। করলো কি একটা পানি দেখলাম পাকাইলো, এই পাকটার মধ্যে চলে গেল। প্রায় 6 ঘন্টা পর তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। তার ছেলে জানান গত কয়েকদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন তার বাবা। পুলিশ বলছে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। একজন ফোন দিয়ে বললো যে এইখানে কালসি ওইখানে একজন লোক ড্রেনে পড়ে গেছে। পরে এসে আমি দেখলাম যে আমার বাবা জ্বর ছিল, তারপরে মাথায় একটু সমস্যা হয়ে গেছে।
যেখানে স্রোত বেশি সেখানে আসার পরে উনি মানে নিজেকে ধরে রাখতে পারেননি, সেখানে প্রচুর কাদা ছিল, সেইখানে সে তলিয়ে যায়। কিছুদিন যাবৎ সে জ্বরে আক্রান্ত এবং মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন, এটা তার পরিবারের লোকজন কনফার্ম করেছেন। ৪৫ বছর বয়সী শামসুল হক মানিক মিরপুরের চায়ের দোকানি ছিলেন। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সাম্প্রদায়িক চেতনার উপর ভর করেই বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন করেছিলেন। সেই সম্প্রীতি যারা নষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। সন্ধ্যায় সাভারের রাজফুলবাড়িয়া পূজা মণ্ডপে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এর আগে ফাকুর্তা ও তেঁতুলঝোড়া এলাকার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় অ্যাডভোকেট কামরুল ইসলাম আরও বলেন, কুমিল্লায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যে অপতৎপরতা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয়। দেশে শান্তি বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানান তিনি। যারা দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়, এই অবস্থা সৃষ্টি করে, ধর্মের নামে হানাহানি সৃষ্টি করে, ধর্মের নামে উন্মাদনা সৃষ্টি করে এই সম্প্রীতির বন্ধনকে নষ্ট করতে চায়, তারা অহেতুক হীন স্বার্থ উদ্ধার করতে চায়। আমরা সবাই ভাই, এখানে সংখ্যালঘু সম্প্রদায় বা সংখ্যাগুরু বলতে কেউ নাই। জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে আমরা বৌদ্ধ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ এখন চট্টগ্রামে। ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডিকসন বলেন, বঙ্গোপসাগরের নিরাপত্তায় বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাজ্যের নৌবাহিনী। নুরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। দীর্ঘ ৮,০০০ কিলোমিটার নৌপথ পাড়ি দিয়ে ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ HMS কেন্ট চট্টগ্রাম বন্দরের NCT জেটিতে এসে পৌঁছায় বৃহস্পতিবার সকালে। নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল ঐতিহ্যবাহী চিরায়ত রীতিতে ব্যান্ড পরিবেশনের মাধ্যমে তাদের অভিবাদন জানান। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে শুভেচ্ছা সফরে আসা জাহাজের অধিনায়ক ও কর্মকর্তাদের ফুল দিয়ে স্বাগত জানান বাংলাদেশ নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন SM মঈনুদ্দিন। পরে এক সংবাদ সম্মেলনে ব্রিটিশ হাই কমিশনার বলেন, তার দেশ বঙ্গোপসাগরের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে কাজ করতে চায়। সমুদ্র রক্ষায় বাংলাদেশ নৌবাহিনীর পারদর্শিতা আন্তর্জাতিক মানের। যথাযথ প্রশিক্ষণ পেলে তারা আরো ভালো কাজ করতে পারবে। 25 কিলোমিটার দূরে শত্রুপক্ষকে আঘাত করতে সক্ষম কামান ও মিসাইলও দেখান তারা। তুলে ধরেন সফরের গুরুত্ব। বাংলাদেশ ও ব্রিটিশ নাগরিকদের মধ্যে সুন্দর সম্পর্ক গড়ে উঠছে। আমাদের এই সফরটি বাংলাদেশের নাবিকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। বাংলাদেশ নেভাল একাডেমি, ওয়ার সিমিটি সহ চট্টগ্রামের দর্শনীয় ও ঐতিহ্যবাহী স্থাপনাগুলো পরিদর্শন করবেন দলটি। 18 অক্টোবর জাহাজটি চট্টগ্রাম ত্যাগ করবে। এই সফরের মাধ্যমে বাংলাদেশ এবং যুক্তরাজ্যের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে যাবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। হু হু করে বাড়তে থাকা পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে নিত্য প্রয়োজনীয় এই পণ্য আমদানিতে সব ধরনের শুল্ক প্রত্যাহার করেছে NBR। এছাড়াও চিনির নিয়ন্ত্রণমূলক শুল্ক 30% থেকে কমিয়ে 20% করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জাতীয় রাজস্ব বোর্ড। সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ব্যবসায়ীরা। গেল কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও সেপ্টেম্বর থেকে রাজধানী সহ দেশের বাজারে বাড়তে থাকে পেঁয়াজের দাম। সপ্তাহ ব্যবধানে প্রায় দ্বিগুণ হয়ে চলতি মাসের শুরুতে প্রতি কেজি পেঁয়াজের দাম ছাড়িয়ে যায় 60 টাকা। এর কারণ হিসেবে ব্যবসায়ী মহল থেকে বলা হয়, ভারতে বেড়েছে এই নিত্যপণ্যের দাম। দাবি ওঠে পেঁয়াজ আমদানিতে আরোপিত 5% শুল্ক প্রত্যাহারের। বাংলাদেশ ট্যারিফ কমিশনও সুপারিশ করে পেঁয়াজে শুল্ক কমানোর। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে গত সোমবার আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে বাণিজ্য মন্ত্রণালয়। সেখানে আবারও আমদানিকারকরা দাবি জানান পেঁয়াজ আমদানিতে শুল্ক প্রত্যাহারের। মন্ত্রণালয় থেকেও দেয়া হয় আশ্বাস।
অবশেষে বৃহস্পতিবার বিকেলে পেঁয়াজের আমদানি শুল্ক প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করে এনবিআর। সেখানে বলা হয় আগামী 31 ডিসেম্বর পর্যন্ত কোনো শুল্ক দিতে হবে না পেঁয়াজ আমদানিতে। সরকারের এই সিদ্ধান্তে দেশের বাজারে পেঁয়াজের দর কমবে বলে আশা করছেন আমদানিকারকরা। যখনই সরকার ডিক্লেয়ার দিছে যে ডিউটিটা আমরা উঠিয়ে নিব বা উঠিয়ে নিচ্ছে হয়তো এর মধ্যে 3 দিনের মধ্যে এবারে যে 8 থেকে 10 টাকা কেজি পার কেজিতে কমে গেছে। আমাদের মার্কেটে, হোলসেল মার্কেটে বিভিন্ন জায়গা থেকে আমরা পেঁয়াজ আমদানি অলরেডি এলসি দিচ্ছি। টিসিবির হাতে পেঁয়াজ আছে, ইন্ডিয়াও 4-5 টাকা রুপি কমে গেছে। কাজেই আপনি স্বস্তিতে থাকতে পারে সাধারণ মানুষ। 2020 সালে পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বাড়তে থাকলে এর লাগাম টানতে গত বছরের সেপ্টেম্বরেও এনবিআর পেঁয়াজের উপর আমদানি শুল্ক প্রত্যাহার করে। এরপর দেশি পেঁয়াজের ভরা মৌসুম ফেব্রুয়ারি মার্চেও শুল্কমুক্ত সুবিধা নিয়েই এই নিত্যপণ্য আমদানি করেন ব্যবসায়ীরা। পরে কৃষকের স্বার্থ বিবেচনায় এপ্রিল থেকে আবারও 5% শুল্ক বসানো হয় পেঁয়াজ আমদানিতে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।